আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। ঈদ উপলক্ষে আমার আজকের রান্না কাচ্চি বিরিয়ানি। সুগন্ধি ঝরঝরে পোলাও, সাথে পরিমিত সেদ্ধ আলু, সুসিদ্ধ মশলাদার নরম তুলতুলে মাংস এবং মন মাতানো সৌরভ। সব মিলিয়ে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি যাকে বলে, আজকে সেটাই রান্না করে দেখাবো। এর আগেও আমি আপনাদেরকে রাইস কুকারে এবং চুলায় কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখিয়েছি। আজকে একদম ঢাকাইয়া স্টাইলে আমাদের দেশি কালো জিরা চাল এবং গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের কাচ্চিটা আমি রান্না করব এই স্টেইনলেস স্টিলের হাঁড়িটাতে। যে কোনো হাঁড়িতেই করতে পারেন, তবে হাঁড়ির তলা যদি একটু ভারী হয় তাহলে কাচ্চিটা খুব পারফেক্টভাবে রান্না করা যায়। যেহেতু আমি আজকে ঢাকাইয়া স্টাইলে কাচ্চি রান্না করছি, আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। 1 কেজি থেকে সামান্য বেশি আছে, 1100 গ্রামের মতো। আপনি চাইলে কিন্তু একই রেসিপিতে মাটন বা ল্যাম্ব দিয়েও কাচ্চি রান্না করতে পারেন। আর মাংসের টুকরোগুলো তুলনামূলক একটু বড় করে কাটতে হবে। দেখতে পাচ্ছেন আমি এরকম সাইজে কেটেছি। আপনি চাইলে আরও বড় টুকরো করে কাটতে পারেন, যেমন কেজিতে 8 থেকে 12 পিস পর্যন্ত করা যাবে। আর মাংসগুলোর গায়ে হালকা চর্বি এবং একটু হাড্ডি থাকলে খুবই ভালো হয়, তাতে কাচ্চিটা খেতে মজা লাগবে। এবারে মাংসকে মেরিনেট করতে হবে। শুরুতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো কাঁচা পেঁপের খোসা বাটা। এটা কিন্তু অবশ্যই দিতে হবে কাচ্চির মাংস যদি ঠিকমতো সেদ্ধ করতে হয়। সাথে প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। শুরুতে শুধু এই দুটো উপকরণ দিয়ে আমি মাংসটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। অনেকেই কাচ্চি বিরিয়ানির রেসিপির নিচে প্রশ্ন করে থাকেন যে কাঁচা পেঁপের কারণে তিতা হয়ে যাবে কিনা। একদমই তিতা হবে না, নির্ভয়ে দিতে পারেন। আর না দিলে কিন্তু কাচ্চির মাংস সেদ্ধ হবে না। এখন এটাকে ঢেকে রেখে আমি বাদবাকি কাজ সেরে নিচ্ছি। কাচ্চির আরেকটা আকর্ষণ হচ্ছে আলু। তো এখানে আমি কিছু আলু নিয়েছি। আলুগুলোর গায়ে সামান্য লবণ আর জর্দার রং মেখে নিচ্ছি। যদি ছোট আলু হয় আস্তই দিতে হবে, বড় আলু হলে মাঝখান থেকে কেটে নেওয়া যাবে। তারপর আলুগুলোকে খুবই হালকা করে ভেজে নিতে হবে। তার জন্য চাইলে আপনি ঘি ব্যবহার করতে পারেন। আমি বেরেস্তা ভাজা তেল নিলাম এবং তেলটা ঠিকমতো গরম হওয়ার আগেই এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু অনেক তেল ছিটাবে। তারপরে জাস্ট 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে আলুগুলোকে খুবই হালকা করে ভেজে নিতে হবে। আলু সেদ্ধ হতে দেওয়া যাবে না, কাঁচা আলুই আমাদেরকে ব্যবহার করতে হবে। জাস্ট বাইরে যাতে কালারটা ভালো মতো কোট হয়ে যায়, এজন্যই হালকা করে ভেজে নেওয়া। আবারও ফিরে এলাম সেই মেরিনেট করে রাখা মাংসের কাছে। আধা ঘন্টা হয়ে গিয়েছে, চাইলে আরও বেশি সময়ও রাখা যাবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিচ্ছি বাদাম বাটা 1.5 টেবিল চামচের মতো। আমি এখানে কাঠবাদাম নিয়েছি, আপনি চাইলে কাজু বাদাম বা পোস্ত দানাও নিতে পারেন। 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি টক দই, চাইলে মিষ্টি দইও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবারে এর মধ্যে মাওয়ার গুঁড়ো দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ। আপনি চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আধা টেবিল চামচ দিলাম লাল মরিচের গুঁড়ো এবং আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো শাহি গরম মশলা। এটা কিভাবে বানাতে হয় তার রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি। দোকানের কেনা বেরেস্তা না ব্যবহার করে ঘরে ভাজাটাই ব্যবহার করবেন। গরম মশলা দিচ্ছি খুবই সামান্য, 4টা এলাচ, 3-4টা লবঙ্গ আর 2 টুকরো দিয়েছি দারুচিনি। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুবই ভালো করে মেখে নিতে হবে কচলে কচলে। এর মধ্যে আরেকটা উপাদান দেয়া বাকি আছে, আর সেটা হচ্ছে তেল বা ঘি। তবে আগে মশলা মেখে তারপরে তেল বা ঘিটা দিব, তাহলে মাংসের গায়ে মশলাটা ভালো মতো কোট হবে। আমি এখানে বেরেস্তা ভাজা তেল ব্যবহার করলাম 3 টেবিল চামচ, যেহেতু আমার মাংসের সঙ্গে কিছুটা চর্বিও আছে। যদি একদম লিন মিট হয় তাহলে তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে, আর চাইলে ঘিও দেয়া যাবে। মাখানো হয়ে গেলে বাকি 1 টেবিল চামচ তেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে ছড়িয়ে একটু বসিয়ে দিতে হবে।
তারপর এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিতে হবে, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। আপনি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, কাঁচামরিচ যেন ভাঙা বা চেরা না হয়, তাহলে কিন্তু ঝাল ছড়াবে। তারপরে দিতে হবে কিছু আলু বোখারা, কেজিতে আপনি 6 থেকে 7টার মতো আলু বোখারা দিতে পারেন। আমার খুব ভালো লাগে, আমি একটু বেশি করে দিচ্ছি। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এরপরে দিচ্ছি বাদাম কুচি, আমি কাঠবাদাম ব্যবহার করছি এখানে, আপনারা চাইলে কাজু পেস্তা মিলিয়েও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি মাওয়ার গুঁড়ো, এটা আমি গুঁড়ো দুধ দিয়েই বানিয়েছি, যদি মাওয়া না থাকে আপনি চাইলে সামান্য গুঁড়ো দুধও ছড়িয়ে দিতে পারেন। তারপর এটাকে আবারও ঢেকে রাখছি এবং চলে যাচ্ছি চালটাকে প্রিপেয়ার করতে। পোলাওয়ের উপরে ছড়ানোর জন্য একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 3 টেবিল চামচ অর্থাৎ 1/4 কাপ থেকে সামান্য কম নিয়েছি গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ গরম পানি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, চাইলে সাথে 1 চা চামচ গোলাপ জলও অ্যাড করতে পারেন। তারপরে দিতে হবে ঘি, আপনি চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বেরেস্তা ভাজা তেলও দিতে পারেন, তবে কাচ্চিতে একটু ঘি না পড়লে কিন্তু হয় না। আর এই যে ঘিটা দেখতে পাচ্ছেন, এটা আমার ঘরে বানানো, কিভাবে বানাতে হয় তার রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপরে এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে দুধের সঙ্গে মিলিয়ে নিতে হবে। আর গরম পানি দেওয়ার কারণ হচ্ছে ঘিটা যাতে খুব ভালো করে এর সঙ্গে মিশে যায়। এবারে চালগুলো সেদ্ধ করার পালা। তার জন্য ফুটন্ত গরম পানিতে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ, সামান্য শাহি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিলাম। আপনি চাইলে শুধুমাত্র শাহি জিরা দিয়েও কাজ চালাতে পারেন। পানিটা অবশ্যই একটু তেতো হতে হবে, না হলে কিন্তু কাচ্চিতে লবণ কম হয়ে যাবে। পানি যখন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চাল। 1 কেজি মাংসের জন্য ঠিক আধা কেজি পোলাওয়ের চাল আমি এখানে নিয়েছি। আমি কালো জিরা চাল নিয়েছি, চালটাকে 2-3 বার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, তবে বাসমতি চাল হলে কমপক্ষে 15 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে তারপরে দিতে হবে। পানির মধ্যে চালটা দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে এবং একদম হাই হিটে ঘড়ি ধরে ঠিক 3 মিনিট পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নিব। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাতে পরে দমে থেকে চালগুলো কিন্তু বেশি নরম হয়ে যাবে আর পোলাও ঘাটা ঘাটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন চালগুলো জাস্ট একটু ফুটে উঠেছে, সেদ্ধ কিন্তু হয়নি। কোনোভাবেই 3 মিনিটের বেশি করবে না, ম্যাক্সিমাম 3.5 মিনিট আপনি এটাকে বয়েল করতে পারেন। তারপর ঝটপট এটাকে চালনিতে করে পানি ঝরিয়ে নিতে হবে এবং সেই যে আমরা মাংসটা সাজিয়ে রেখেছিলাম তার উপরে ঢেলে দিতে হবে। চাইলে পুরোটা একবারেও দেয়া যায়, আমি একটু লেয়ার করে নিচ্ছি, 2 বারে দিচ্ছি। তারপরে এর উপরে একটুখানি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব এবং আমরা যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ঘি দিয়ে, তার অর্ধেক পরিমাণ এর উপর দিয়ে একটা চামচ দিয়ে ছড়িয়ে দিব। এখানে ছোট্ট একটা টিপস দিই, যদি কোনো কারণে মনে হয় যে আপনার চালটা 3 মিনিটের বেশি কুক হয়ে গিয়েছে বা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, তাহলে ছাঁকনিতে করে ঝরানোর পর ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নেবেন। কুকিং প্রসেস তাতে স্টপ হয়ে যাবে আর চালটা অতিরিক্ত সেদ্ধ হতে থাকবে না। বাদবাকি চালটা আমি এর উপরে দিয়ে আবারও একটু সমান করে নিচ্ছি, ঠেসে ঠেসে করা যাবে না, আলতো করে সমান করতে হবে এবং আবারও আগের মতো কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। সেই সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মাওয়া, চাইলে গুঁড়ো দুধ দেওয়া যাবে এবং বাকি যে দুধের মিশ্রণ ছিল সেটাও দিয়ে দিব। কাচ্চিতে হালকা জর্দার রং ব্যবহার করলে দেখতে সুন্দর লাগে, তাই 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জলের মধ্যে আমি একটু স্যাফরন গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, সাথে দিচ্ছি কিছু কিশমিশ। এইবার এটাকে ঢাকার পালা। আপনারা সবাই জানেন কাচ্চি রান্নায় সাধারণত আটার ডো বানিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢাকা হয়, তো আমার কাছে ওটা অনেক বেশি ঝামেলার লাগে, এই জন্য আমি ফয়েল পেপার ব্যবহার করছি। প্রথমে ঢাকনাটা ফয়েল পেপারের উপরে সুন্দর করে বসিয়ে তারপরে সাইড দিয়ে একদম ভালো করে মুড়ে দিচ্ছি যাতে বাতাস বের না হতে পারে। যদি কারো কাছে ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে আপনাকে আটার ডো মেখে একইভাবে এটাকে সিল করে দিতে হবে যাতে ঢাকনাটা হাঁড়ির সাথে খুব ভালোভাবে লেগে যায়।
এটা করতেই হবে, তা না হলে কিন্তু ভাপ বের হতে থাকবে আর কাচ্চি রান্না হতে অনেক বেশি সময় লাগবে। এবারে হাঁড়িটা ধরে সরাসরি চুলায় বসিয়ে হাই হিটে 5 থেকে ম্যাক্সিমাম 7 মিনিটের মতো রাখবো। যখন দেখবেন ভেতরে একটা তোলপাড় শব্দ হচ্ছে তখন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে ঠিক 1.5 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। আর এই সময়ের মধ্যে কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না। লো আঁচে 1.5 ঘন্টা দমে রাখার পর আমি হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমরা ঢাকনা খুলবো। আর সরাসরি হাত দিয়ে ফয়েলটা খুলতে যাবেন না, তাতে কিন্তু প্রচণ্ড ভাপ হাতে লেগে হাত পুড়ে যেতে পারে। সাবধানে আমরা এখন ওপর থেকে ফয়েলটা সরিয়ে নিব। আটা ব্যবহার করলেও একইভাবে খুলে নিতে হবে। প্রথমে আমরা পোলাওগুলো দেখি। দেখুন সেই আধা সেদ্ধ বা অল্প সেদ্ধ চালগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে সেদ্ধ হয়েছে, আর সুন্দর একটা গন্ধ কিন্তু এর থেকে বের হচ্ছে। আপনারা চাইলে এই পর্যায়ে একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিতে পারেন যে ভেতরে মাংস থেকে বের হওয়া পানিটা থেকে গিয়েছে কিনা। যদি কোনো কারণে থেকে যায় তাহলে হাঁড়িটা চুলায় একটু বসিয়ে মিডিয়াম আঁচে পানিটা শুকিয়ে নিতে পারেন। আর তেল থাকলে তাহলে তো আর কিছু করতে হবে না। তারপর আস্তে আস্তে নিচে থেকে মাংসগুলো এইভাবে একটু তুলতে হবে। ওপরে থাকবে ঝরঝরে পোলাও আর নিচে মশলা মাখা মাংসগুলো, তাই সাবধানে আপনাকে এইভাবে কাচ্চিটা কাটতে হবে। দেখতেই পাচ্ছেন কি চমৎকার কালার এসেছে আর সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওগুলো। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসগুলো দেখতে পাচ্ছেন মশলা মাখা, আর নিচের পোলাওগুলো একটু বেশি মশলাদার হবে। আপনাদেরকে একটা মাংস আমি তুলে একটু দেখাচ্ছি। মাংসগুলো কিন্তু এই সময়ের মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ আমরা এতে কাঁচা পেঁপের খোসা বাটাটা ব্যবহার করেছিলাম। ওটা ছাড়া কিন্তু মাংস এত সুন্দর নরমভাবে সেদ্ধ করা সম্ভব নয় এই সময়ের মধ্যে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঢাকাইয়া স্টাইলে বিফ কাচ্চি। এবারে আপনার পছন্দ মতো সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করুন। সাথে রাখতে পারেন বোরহানি আর জালি কাবাব। ঈদ স্পেশাল রেসিপিতে আজ আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন জালি কাবাব। সাধারণ কিছু উপকরণ এবং খুব সহজে তৈরি করা এই কাবাবটি খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা চাইলে আসছে ঈদে পোলাওয়ের সঙ্গে সাইড ডিশ হিসেবে এটা সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কাবাবটা বানানোর আগে প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নিব। আপনি চাইলে আলাদা আলাদা প্রত্যেকটা মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। প্রথমে আমি এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনে, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। এরপরে দিয়ে দিব আধা চা চামচ কালো গোলমরিচ, চাইলে সাদাটাও দেয়া যাবে। তারপরে দিচ্ছি ছোট 2 টুকরো দারুচিনি। ছোট সাইজের একটা জায়ফলকে আমি 3 ভাগে ভাগ করে তার 2 ভাগ নিয়ে নিচ্ছি। সাথে যাচ্ছে অর্ধেকটা জয়ত্রী। এরপরে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবারে এই সব কিছুকে একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে। আমি তার আগে এগুলোকে অল্প আঁচে একটু ড্রাই রোস্ট করে নিব এবং এভাবে গুঁড়ো করে নিব। আপনি চাইলে কিন্তু কাঁচা অবস্থাতেও গুঁড়ো করতে পারেন। মশলা রেডি হয়ে গেল। এবার আমরা সব উপকরণ একসঙ্গে মেশাবো। বড় একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিকেন কিমা। আমি মুরগির বুকের মাংস ছুরি দিয়ে এভাবে চপ করে কিমা করে নিয়েছি। আপনি চাইলে ব্লেন্ডারেও এটাকে এভাবে পিষে নিতে পারেন কোনো রকম পানি ছাড়া। আর অবশ্যই আগে ছোট করে কেটে নিয়ে তারপরে ব্লেন্ডারে দিবেন। আর এখানে প্রায় 500 গ্রামের মতো চিকেন কিমা আছে। সেই সাথে এই কিমাটাকে বাইন্ডিং এর জন্য এবং ভেতরটা সফট করার জন্য 2 স্লাইস পাউরুটি আমি পানিতে ভিজিয়ে নিয়ে তারপরে চিপে এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি, এটা ব্যবহার করছি। আপনি চাইলে ব্রেড ক্রাম্বও দিতে পারেন। মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি, বলতে পারেন অনেকটা পেঁয়াজের কিমার মতো। এভাবে করে কাটবেন, তাহলে আপনার কাবাবটা দেখতে ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এরপরে যাচ্ছে ধনেপাতা কুচি। আপনি চাইলে পুদিনা পাতার কুচিও দিতে পারেন এবং এটাকেও আমি একদম মিহি কিমা করে কেটে নিয়েছি। ছোট সাইজের 2টো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এটাকেও আমি আগের মতো একদম ছোট করে কেটে নিয়েছি, এতে করে কাবাবের বাইরে চলে আসবে না।
এবং একই সাথে 1 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো এবং যে আমরা স্পেশাল মশলাটা তৈরি করলাম সেটাও 1 চা চামচ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ প্রায় 1.5 টেবিল চামচের মতো। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। আর সব শেষে যাচ্ছে স্বাদ মতো লবণ, এটা আপনার নিজের পছন্দ মতোই দিতে হবে। এবার এই সবকিছু একসঙ্গে চিকেন কিমাটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব। আর হ্যাঁ, আপনারা চাইলে চিকেনের বদলে বিফ বা মাটন কিমা দিয়েও কিন্তু একইভাবে এই জালি কাবাবটা তৈরি করে নিতে পারেন। আমাদের কাবাবের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমরা এতে কাবাবের শেপ দিব। আর সেজন্য আমি এখানে একটু ঘি নিয়েছি, চাইলে তেলও নেওয়া যাবে। জাস্ট হাতটাকে একটু তেল তেলে করে নিতে হবে। তারপর এই মিশ্রণ থেকে পছন্দ মতো সাইজে একটু করে কিমার মিশ্রণ নিয়ে নিতে হবে। সাধারণত জালি কাবাবের সাইজ কিন্তু শামি কাবাব থেকে একটু বড় হয়, তবুও আপনি আপনার পছন্দ মতো সাইজে এটাকে বানাতে পারেন। এইভাবে চ্যাপটা গোল করে আমি একটা কাবাবের শেপ দিয়ে নিলাম। আর জালি কাবাব সাধারণত এভাবে গোল করেই বানানো হয়, চাইলে আপনি লম্বা টম্বা করতে পারেন। এইভাবে করে আমি পুরোটা মিশ্রণ দিয়ে এক একটা কাবাব তৈরি করে নিব। আর এগুলোকে আমি আলাদা আলাদা করে এইভাবে একটা ট্রের উপরে সাজিয়ে নিব। পুরোটা মিশ্রণ দিয়ে আমার টোটাল 12টা কাবাব হয়েছে। আর আপনি চাইলে কিন্তু ঈদের আগের দিন এভাবে বানিয়ে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে, ঈদের দিন জাস্ট ভেজে দিবেন। কাবাবগুলোকে ভাজার জন্য আমাদের ডিমের একটা মিশ্রণ তৈরি করতে হবে। আমি একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা দিতেই হবে। এবারে আরো একটা অপশনাল ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে দিচ্ছি, আর সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আপনি চাইলে এর পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি প্রায় 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এতে দিয়ে দিচ্ছি। সাধারণত ডিম দিয়ে ভাজা যে কোনো জিনিস ঠান্ডা হওয়ার পর একটু নরম হয়ে যায়, তো ডিমের সাথে যদি আপনি একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো মিশিয়ে নেন, সেক্ষেত্রে ভাজার পরেও বেশ খানিকক্ষণ এটা অনেক কুড়মুড়ে থাকে। এটাকে আমি মোটামুটি ভাবে ফেটে নিয়েছি, একদম মিহি করে ফেটা যাবে না। তারপর চলে এলাম সরাসরি ভাজতে। চুলায় আমি তেল গরম করে নিয়েছি, আর কাবাবটাকে আমাদের ডুবো তেলেই ভাজতে হবে। মিডিয়াম আঁচে তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে, খুব বেশি গরম তেলে ভাজা যাবে না। এইবারে এই ডিমের মিশ্রণের মধ্যে একটা একটা করে কাবাব নিয়ে এভাবে ডুবিয়ে দিব। একটু ধরে এক্সট্রা যে ডিমটা সেটা ঝরিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিব। আর একসাথে অনেকগুলো করে দিবেন না, 3টা 4টা বা যতটা ধরে একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, এতে করে আপনার নাড়াচাড়া করতে সুবিধা হবে। কিছুক্ষণ পরে যখন এটার গা সাদা হয়ে আসবে, সেই পর্যায়ে ওই ডিমের মিশ্রণের মধ্যে হাতটা এভাবে চুবিয়ে ওপর দিয়ে এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে জালের মতো করে। ডিমটাকে যদি আপনি খুব বেশি করে ফেটে ফেলেন, তাহলে কিন্তু এই জালটা সহজে হতে চাইবে না। আর এইভাবে করে ওপর দিয়ে দিয়ে একটা জালের মতো বা নেটের মতো হয় বলেই কিন্তু এই কাবাবটার নাম জালি কাবাব। সাইড দিয়ে যে জালগুলো ছড়িয়ে থাকবে, সেগুলোকে আপনি একটু একটা চামচ বা কাঠির সাহায্যে এক একটা কাবাবের গায়ে উঠিয়ে দিবেন। এতে করে কোটিংটা দেখতে ভালো হবে আর সুন্দরও লাগবে। এক পাশটা কিছুটা ভাজা হলে তারপর প্রত্যেকটা কাবাবকে এভাবে সাবধানে উল্টিয়ে দিতে হবে এবং আবারও একইভাবে সেই ডিমের মিশ্রণে হাত চুবিয়ে অন্য পাশেও এভাবে জালের মতো করে দিয়ে দিতে হবে। তারপর আবারও সাইড থেকে বের হয়ে যাওয়া জালগুলো এভাবে কাবাবের উপর উঠিয়ে দিতে হবে এবং মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা সোনালী কালারের হয়ে যাচ্ছে। যদি আপনি বেশি আঁচে তাড়াতাড়ি ভাজতে যান, তাহলে ডিমটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু মাংস কাঁচা থেকে যেতে পারে। তাই একটু সময় নিয়ে প্রতি ব্যাচে 4 মিনিটের মতো করে সময় নিয়ে আপনাকে ভাজতে হবে। আর ভাজা হয়ে গেলে তারপর পরিবেশন করতে পারেন, এমনিতেও খাওয়া যাবে, আবার পোলাওয়ের সঙ্গে সাইড ডিশ হিসেবেও খেতে পারবেন। একটা আমি আপনাদেরকে কেটে দেখাই। দেখলেন তো কত সহজেই কেটে গেল। আর ভেতরটা দেখাচ্ছি, দেখুন একদম সাদা হয়ে গিয়েছে, তার মানে আমাদের চিকেনটা একদম পারফেক্টলি কুকড।
আপনাদের জন্য আমার আজকের আয়োজন বোরহানি বানাবো ঘরেই, তবে স্বাদটা হবে বিয়েবাড়ির বাবুর্চির হাতের বোরহানির মতো। তাছাড়া সামনেই কোরবানির ঈদ, এই ঈদের খাবারের মেনুতে বোরহানি থাকাটা খুবই জরুরি, কারণ ভরপেট পোলাও মাংস খাওয়ার পরে পেট ঠান্ডা রাখতে বোরহানির কোনো জুড়ি নেই। আর আজকের বোরহানি আমি তৈরি করব রেডিমিক্স মশলা দিয়ে, যে মশলাটা আমি ঘরেই তৈরি করে দেখাবো। ঈদ উপলক্ষে আপনারা চাইলে বেশি করে মশলাটা বানিয়ে রেখে দিতে পারেন, তাতে ঈদের 2-3 দিন ভুরি ভোজের পর চট করে বোরহানি বানিয়ে নেওয়া যাবে। আর আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে এই মশলাটা 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, একদম টাটকা থাকবে। আর এই স্পেশাল মশলাটা বানানোর জন্য আমাদের 4 রকম মশলা লাগবে, সেগুলো হচ্ছে ধনে, জিরা, হলুদ, সরিষা এবং সাদা গোলমরিচ। ধনে এবং জিরা শুকনো তাওয়ায় হালকা করে একটু টেলে নিতে হবে, তবে সরিষা আর গোলমরিচ আমাদের কাঁচায় ব্যবহার করতে হবে। সব মশলা একসঙ্গে গুঁড়ো না করে আমি আলাদা আলাদা 2 টেবিল চামচ করে নিয়ে আলাদা করে গুঁড়ো করে নিব, এবং গুঁড়ো মশলাগুলো একসঙ্গে মিশিয়ে আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রতি কেজি দইয়ের জন্য ঠিক কতটা মশলা আপনাদের ব্যবহার করতে হবে। তাই সরাসরি আমি একটা মশলার কৌটা নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই আধা টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ভাজা ধনের গুঁড়া। তারপর আমি এতে দিব 1 টেবিল চামচ সরিষা গুঁড়া, এবং চেষ্টা করতে হবে সব গুঁড়োগুলো একদম মিহি করে করতে। তারপর আমি এতে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এবং এর সঙ্গে আমি আরও মেশাবো 1 টেবিল চামচ বিট লবণ এবং প্রায় 1.5 চা চামচের মতো সাধারণ লবণ। তারপরে এই সব কিছু একসঙ্গে জাস্ট একটু নেড়ে মিশিয়ে নিলেই আমাদের বোরহানি মশলা রেডি। আর এই যতটুকুন পরিমাণ আমি দেখালাম, এটা 1 কেজি দই বা 1 লিটার দইয়ের জন্য এনাফ। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে সমানুপাত হারে বাড়িয়ে নিয়ে বানাতে হবে, আর আধা কেজির জন্য বানাতে চাইলে জাস্ট এর অর্ধেক করে নিতে হবে। এবার একটা বাটিতে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ঠান্ডা পানি। 1 কেজিতে 4 কাপ দই হয়, তো 4 কাপ দইয়ের জন্য আমাদের 1 কাপ পানি দিয়ে শুরু করতে হবে। পরবর্তীতে দইয়ের ঘনত্বের উপরে আমাদেরকে এক্সট্রা কিছু পানি অ্যাড করতে হতে পারে। এখন প্রথমে এই পানিতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। তারপর এতে যাবে 1 টেবিল চামচ ধনেপাতা বাটা। সব কিছু আমি আলাদা করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটা কতটুকুন দিতে হবে। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পুদিনা পাতা বাটা। ঝাল করার জন্য দিচ্ছি আধা টেবিল চামচ কাঁচামরিচ বাটা, আপনি চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। তারপর আমি এতে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। অবশ্যই দিবেন, এতে বোরহানির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। সব শেষে আমরা যে মশলাটা তৈরি করলাম তার পুরোটা এতে দিয়ে দিতে হবে। এজন্যই আজকে আমি শুধুমাত্র 1 কেজি দইয়ের জন্য কতটুকুন মশলা লাগবে সেটাই তৈরি করে দেখিয়েছি। তারপরে সব কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে যায়, এবং খুব ভালো হয় এই মশলা মেশানো পানিটা 5-7 মিনিট একটু রেখে দিলে, এতে করে পানির মধ্যে মশলার ফ্লেভার খুব ভালোভাবে মিশে যাবে। আর আমরা যখন দইয়ের মধ্যে পানিটা দিব তখন বোরহানিতে খুব ভালোভাবে আপনি মশলার ফ্লেভারটা পাবেন। সব মশলা রেডি, এবারে মেশানোর পালা। শুরুতেই বলেছিলাম আজকে আমি 1 কেজি দইয়ের বোরহানি তৈরি করে দেখাবো। এখানে 1 কেজি টক দই বা 4 কাপ টক দই আছে। তো আমাদের প্রথমেই যেটা করতে হবে, টক দইটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। দেশের বাইরের যে টক দইগুলো সেগুলো খুব স্মুথ থাকে, খুব বেশি ফ্যাটারও আসলে দরকার হয় না। তবে আমাদের দেশি দই যেগুলো চাপ ধরা থাকে এবং কিছুটা দানা দানা, সেটাকে আপনাকে খুব ভালো করে ফেটে নিতে হবে, তবে কোনোভাবেই ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। আপনি চাইলে পাতলা সুতি কোনো কাপড়ে ছেঁকেও নিতে পারেন। কিছুক্ষণ এইভাবে ফেটার পরেই দেখবেন দইটা কিছুটা পাতলা হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমরা যে মশলার মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটা দিতে হবে, তবে কোনোভাবেই এই পানিটা সরাসরি দেওয়া যাবে না। আমাদেরকে যেটা করতে হবে, ছেঁকে নিতে হবে। তার জন্য খুব ভালো হয় যদি মিহি ছিদ্রওয়ালা কাপড়ের কোনো ছাঁকনি আপনি ব্যবহার করেন, তাতে করে ছোট ছোট দানাগুলো আটকা পড়ে যাবে। একদম পরিষ্কার সুগন্ধওয়ালা পানিটাই বোরহানির মধ্যে মানে দইয়ের মধ্যে পড়বে। আর যদি সেটা না থাকে তাহলে ছাঁকনির উপরে পাতলা কোনো কাপড় দিয়ে বা সরাসরি পাতলা সুতি কাপড়েও আপনি পানিটা ছেঁকে নিতে পারেন। খুব
ভালো করে চেপে চেপে পানিটা নিংড়ে নেওয়ার পরে ছাঁকনির উপরে দেখবেন সমস্ত দানাদার এবং আঁশওয়ালা অংশগুলো জমা হয়েছে। এবার বুঝতে পারলেন ছাঁকাটা কত জরুরি, না হলে বোরহানি খাওয়ার সময় এই সব কিছু আপনার মুখেই পড়তো। এবারে আমাদের কাজ হচ্ছে দইয়ের সঙ্গে এই পানিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া। আবারও আমি হুইস্ক দিয়ে খুব ভালো করে এভাবে ঘেটে ঘেটে মেশাবো। দই একটু ঘাটাঘাটি করলেই দেখবেন অনেকটা পাতলা হয়ে যাবে, তারপর এর মধ্যে পানি পড়বে। তো যেটুকুন পাতলা হওয়ার সেটা কিন্তু হবে, কিন্তু আপনি যদি এটা ব্লেন্ড করতে যান তাহলে একদম সারে সর্বনাশ, পুরাটাই পানির মতোই হয়ে যাবে। দইয়ের সঙ্গে মশলাওয়ালা পানিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একবার ঘনত্বটা চেক করে নিতে হবে। আমার কাছে একটু বেশি ঘন মনে হচ্ছে, তো আমি এর মধ্যে আরও 1/4 কাপ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা আসলে ডিপেন্ড করছে দই কতটা ঘন ছিল তার উপর। তাই 1 কেজি দইয়ের জন্য প্রথমে আপনি 1 কাপ পানি দিয়ে শুরু করবেন, পরবর্তীতে যদি মনে হয় তাহলে কিছুটা অ্যাড করতে পারেন। তারপর আবারও সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিব এবং সেই সঙ্গে চেক করে নিব যে স্বাদটা ঠিক আছে কিনা, যেমন লবণ বা চিনি ঠিক আছে কিনা। আমার কাছে সবই ঠিক লাগছে, শুধু একটু লবণ কম মনে হয়েছে, তো আমি এর মধ্যে আরও 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর একসঙ্গে আবারও ভালো করে ফেটে নিব। আধা মিনিটের মতো সব কিছু একসঙ্গে নেড়ে মেশানোর পর আমি আবারও একটু চেক করে নিচ্ছি। এবারে বোরহানির ঘনত্বটা আমার কাছে একদম পারফেক্ট লাগছে। ব্যাস তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে বোরহানি। আমার আজকের রেসিপি গুঁড়ো দুধের মিষ্টি কাপ দই। এবারের ঈদের ডেজার্ট তালিকায় আপনি চাইলে এই কাপ দই রাখতে পারেন। ঈদের পোলাও মাংস খাওয়ার পরে দইটা খেতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। আর আজকের রেসিপিতে আমি চুলা বা ওভেন ছাড়া রাইস কুকারে কিভাবে এরকম পারফেক্ট দই জমানো যায় সেটাই দেখাবো। রাইস কুকারে এত ভালো দই জমে যে এটা প্লাস্টিকের বাটিতেও বসবে, আর এভাবে উল্টে ধরলেও কিন্তু দইটা পড়ে যাবে না। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে এ পর্যন্ত আপনারা যারা দই বসাতে ফেল হয়েছেন এবারে আর সেটা হবে না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই গুঁড়ো দুধের মিষ্টি দইয়ের রেসিপি। আজকের দইটা খুবই স্পেশাল, কারণ আজকে আমি লিকুইড দুধ নয়, আজকে দইটা তৈরি করে দেখাবো পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ দিয়ে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ভালো ব্র্যান্ডের ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে এটা তৈরি করতে পারেন। আর আজকে আমি দইয়ে একটু হালকা মিষ্টি ব্যবহার করব। চলে এলাম মূল পদ্ধতিতে। প্রথমেই চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে তাতে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। তারপর অপেক্ষা করব এই চিনি আর পানিটা পুড়ে ক্যারামেল হওয়া পর্যন্ত। আর ক্যারামেলটা আমরা করব শুধুমাত্র দইয়ের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য। আপনি যদি দইয়ের কালারটা না আনতে চান তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করার দরকার নেই, সরাসরি আপনি দুধটাকে জ্বালিয়ে নিতে পারেন। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এবং আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ক্যারামেল তৈরির সময় একটা জিনিস মাথায় রাখবেন, এটা যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু আপনার দইটা একটু তেতো তেতো হয়ে যাবে আর এর মধ্যে বাজে একটা গন্ধ করবে। খুবই লাইট একটা ক্যারামেল তৈরি করতে হবে। তারপর আমি এর মধ্যে 3 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ দিবেন না, এতে করে ক্যারামেলটা আটকে যাবে। গরম পানি বা গরম দুধ দিলে সহজেই ক্যারামেলটা গলে যাবে। তারপর এটাকে এইভাবে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিলিয়ে নিব। যেহেতু আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে করছি তাই পানি দিলাম, আপনারা যদি লিকুইড দুধ দিয়ে করেন তাহলে সরাসরি দুধটা এর মধ্যে দিয়ে দিবেন। এবারে আমি এর মধ্যে 1 কাপ ভর্তি করে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে সাধারণত 1 লিটার দুধ তৈরি করা যায়, মানে 4 কাপ পানির সঙ্গে 1 কাপ গুঁড়ো দুধ মেলানো হয়। তবে আমি যেহেতু দুধটাকে একটু জ্বালিয়ে ঘন করব, তো ওই সময়টা বাঁচানোর জন্য আমি আগে থেকেই 3 কাপ দিচ্ছি। আপনারা যদি লিকুইড দুধ দিয়ে করেন তাহলে 4 কাপ দুধকে জ্বালিয়ে 3 কাপ করে নেবেন। এবারে আমি দুধ আর ক্যারামেলটা একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ক্যারামেলের কারণে দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে মিষ্টি করার জন্য আমি এর মধ্যে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছিলাম আজকে আমি হালকা মিষ্টি দই বানাবো, এজন্য আমি 2 টেবিল চামচের মতো
কনডেন্স মিল্ক এতে দিচ্ছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। যদি নর্মাল মিষ্টির দই খেতে চান তাহলে এর মধ্যে 1/4 কাপ কনডেন্স মিল্ক দিলেই হবে, কারণ আমাদের আগে থেকে 1/4 কাপ চিনি দেওয়া আছে। তবে এই গরমে ভরপুর খাওয়ার পরে হালকা মিষ্টি দই বেস্ট, এজন্য আমি হালকা মিষ্টি করে দইটা বানাচ্ছি। আমি একটু চেখে দেখছি, আমি যেরকম চাচ্ছি ঠিক সেরকমই হয়েছে মিষ্টিটা। আপনারা এইভাবে চেখে দেখে আপনার পছন্দ মতো মিষ্টির জন্য কনডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন। তারপর এটাকে নেড়ে চেড়ে 2-3 বার একটু বলক তুলে নিব। খুব বেশি জ্বালানোর কিছু নেই, কারণ আমরা অলরেডি 3 কাপ পানি দিয়েছিলাম 4 কাপের জায়গায়। আর দুধটা বেশ ভালোই ঘন আছে, এর থেকে বেশি ঘন করব না, তাহলে আমাদের দইটা কিন্তু বেশি আঠালো হয়ে যাবে। চুলা থেকে আমি হাঁড়িটা নামিয়ে এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি, যাতে উপর থেকে সর না পড়ে, এতে করে দুধটা সমানভাবে ঘন থাকবে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই দুধটাকে কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা বা রুম টেম্পারেচারে নিয়ে আসা যাবে না। এটা এতটুকুন গরম থাকবে যার মধ্যে আপনি একটা আঙুল বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন। পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু আপনার দই জমতে অনেক বেশি সময় লাগবে। আর আজকের দইটা জমানোর জন্য আমি ব্যবহার করছি টক দই। আপনারা চাইলে কিন্তু সাওয়ার ক্রিম দিয়েও দই জমাতে পারেন। তবে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো এই টক দইটাকে অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে তারপরে ব্যবহার করবেন। আর আজকে আমি যতটুকুন দুধ নিয়েছি তার জন্য 1/4 কাপ টক দই এনাফ। বেশি টক দই দিলে দইটা বেশি আঠালো আর বেশি জমাট হয়ে যায়। তবে এটা ব্যবহারের আগে এইভাবে একটু ফেটে নেবেন, তাহলে দইয়ের মধ্যে কোনো দানা থাকলে সেগুলো ভেঙে যাবে আর খুব সহজেই দুধের সঙ্গে মিশে যাবে। আমি দইটাকে একটু ফেটে নিয়ে তারপর দুধের মধ্যে ঢেলে দিলাম। এবারে একসঙ্গে একটু মিশিয়ে নিব। খুব ভালোভাবে এই দুধের সঙ্গে দইটা মেশানোর জন্য আমি একটা এগ হুইস্কের সাহায্যে এইভাবে হুইস্ক করে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা মিশে যায়। দুধ আর দইটা একসঙ্গে মিশে গিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাই, দেখুন কোথাও দইটা দলা বেঁধে নেই। এবারে আমরা এই দই মিশ্রিত দুধটাকে যে পাত্রে আমরা দইটা জমাতে চাই সেটাতে ঢেলে নিব। আজকে যেহেতু আমরা কাপ দই তৈরি করব, তাই দই মিশ্রিত এই দুধটা আমি ছোট ছোট 8টা প্লাস্টিকের কাপে ঢেলে নিচ্ছি। আপনি চাইলে বড় কোনো একটা বাটিতে একবারে ঢেলেও কিন্তু দইটা জমাতে পারেন। আবার বাসায় যদি ছোট কাচের গ্লাস বা ফিনির বাটি থাকে, তার মধ্যেও দই জমানো সম্ভব। তবে ছোট কাপে দই জমানোর একটা সুবিধা হলো পার হেড এক একটা করে কাপ আপনি দিয়ে দিতে পারবেন। যেগুলো বেঁচে যাবে সেগুলো ফ্রিজে 7 দিন ধরে আপনি সংরক্ষণ করতে পারবেন। যদি কাটা না হয় এর ভেতর থেকে কোনো পানি বের হবে না। আর বড় করে বানালে দেখা যাচ্ছে যে কাটার পরে যেটুকুন বেঁচে যায় সেটা ফ্রিজে রাখার পর ওর থেকে একটু পানি বের হয়। আর প্রথমেই বলেছিলাম আজকের দই আমরা জমাবো রাইস কুকারে, কোনো ওভেন বা চুলাতে নয়। রাইস কুকারের ভেতরে যে একটা বাটি থাকে যেটা আসলে বের করে নেওয়া যায়, সরাসরি এতে দই না জমানোই ভালো, কারণ একটু রিস্ক থেকে যায়। কারণ ঠিক এই বাটিটার তলায় মোটরটা থাকে আর হিটটা সরাসরি লাগে, তাই অনেক সময় ছানা কেটে যাওয়ার একটা ভয় থাকে। আর রাইস কুকারে দুটো বাটন থাকে, একটা হলুদ একটা লাল রঙের। হলুদটা হচ্ছে অল্প আঁচের আর লাল রঙেরটা হচ্ছে বেশি আঁচের, মানে ওটাতে কুক হয়, আর হলুদটাতে পাত্রটাকে গরম করে রাখে। তো আমরা এখন রাইস কুকারে কিভাবে দইটা বসাতে হয় সেটা দেখে নিব। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এর যে বাটিটা সরাসরি এর মধ্যে আমরা ওই কাপগুলো না দিয়ে ছোট একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি, যাতে তাপটা একদম সরাসরি না লাগে। এইবারে এই স্ট্যান্ডের উপরে আমি কাপগুলো বসিয়ে দিব। আপনি যদি বড় একটা বাটিতে দই বসান তাহলেও এরকম একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে সেই বাটিটা বসিয়ে দিবেন। এক লেয়ার হয়ে গেল। এইবারে আমি ওপরে আরও 4টা যে কাপ আছে সেগুলো দিব। আর রাইস কুকারের সঙ্গে এরকম একটা স্টিমার থাকে, তো ওই স্টিমারটা বসিয়ে তার উপরে আমি বাকি 4টা কাপও বসিয়ে দিচ্ছি। ব্যাপারটা এরকম নয় যে নিচেরগুলো বেশি ভালো হবে ওপরেরগুলো কম ভালো হবে, সব কিন্তু সমানভাবেই হবে। তবে নিচের দইগুলো আগে আগে জমবে, যেহেতু তাপটা নিচ থেকেই আসবে। তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। সব রাইস কুকারের ঢাকনা কিন্তু এরকম গ্লাস লিডের হয় না, অনেকটা কাভারের মতো হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে এর উপরে এরকম টাওয়েল দিয়ে ঢেকে দেওয়ার দরকার নেই। যেহেতু আমার এই ঢাকনাটা গ্লাস লিডের এবং একটা ছিদ্র আছে, তাই এর মধ্যে যাতে আলো বাতাস না ঢুকতে পারে এজন্যই আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে আমি এটাকে অন করে দিব। আর দেখতেই পাচ্ছেন হলুদ বাতিটা জ্বলছে, লাল বাতিটা জ্বালানো যাবে না, মানে কুক করা যাবে না, জাস্ট ওয়ার্ম অপশনে রেখে দিতে হবে।
1 থেকে 2 ঘন্টা। যেহেতু আমার কাপগুলো ছোট, আমি 1 ঘন্টা ওয়ার্ম অপশনে রেখেছি। তারপরে আমি রাইস কুকারটা অফ করে 2 ঘন্টা এভাবেই এর মধ্যে থাকতে দিয়েছি। টোটাল 3 ঘন্টা পরে আমি ফিরে এলাম। 1 ঘন্টা রাইস কুকারটা অন ছিল আর 2 ঘন্টা আমি এভাবেই রেখে দিয়েছিলাম। আরেকটা ব্যাপার খেয়াল করছেন হয়তো যে ঢাকনার গায়ে পানি বা বাষ্পটা জমা হয়েছে। তো আপনারা চাইলে ঢাকনাটাই কাপড়ে পেঁচিয়ে তারপরে ঢেকে দিতে পারেন যদি এরকম গ্লাস লিডের হয়, অথবা সরাসরি কাপগুলো ঢেকে তারপরে রাইস কুকারে বসাতে পারেন। এতে করে এই পানির ফোঁটাগুলো দইয়ের মধ্যে পড়বে না। আর দেখতেই পাচ্ছেন দইগুলো কিন্তু সুন্দরভাবে জমে গিয়েছে। তবে এটাকে আরও একটু সময় দিতে হবে ভেতর থেকে পুরোপুরি সেট হয়ে যাওয়ার জন্য। সেই জন্য আমরা এটাকে 1 ঘন্টার জন্য মিনিমাম ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এতে করে দইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। ওপরেরগুলো আমি সরিয়ে নিলাম। এবার আমরা নিচের দইগুলো দেখব কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। ওপর আর নিচে একইভাবে হবে, কারণ তাপটা নিচ থেকে আসলেও যেহেতু এটা আটকানো ছিল, পুরোটা তাপ কিন্তু এই বাটির মধ্যে ছিল, তার জন্য দইগুলো পারফেক্টলি জমে যাবে। রাইস কুকার থেকে বের করার পর 1 ঘন্টা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দইটাকে ভালো করে সেট করে নিয়েছি। এবারে আমরা দই কেটে দেখব যে এটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট মিষ্টি দই। যখন আমরা এই কাপের মধ্যে দুধটা ঢেলেছিলাম তখন কিন্তু সেটা একদম তরল ছিল। আর দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দরভাবে দইটা জমাট বেঁধেছে। আর এই দইগুলো আপনি চাইলে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এবারের ঈদে আপনারা চাইলে কিন্তু দই তৈরি করতে পারবেন। এতদিন যারা চুলা বা ওভেনে দই তৈরি করতে গিয়ে অনেকবার ফেল হয়েছেন, আমি আশা করছি এবারের এই রাইস কুকারের ট্রিক্সটা আপনাদের সেটা থেকে মুক্ত করবে। আশা করছি এই রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।